Hello students. Hello students, welcome to my new online class. This class is for SEM 4 student. আমরা নিউক্লিয়ার স্ট্রাকচার চ্যাপ্টারটি পড়ছিলাম। অলরেডি নিউক্লিয়ার স্ট্রাকচারের দুটো লেকচার আমি কমপ্লিট করেছি। দিস ইজ থার্ড লেকচার অন নিউক্লিয়ার স্ট্রাকচার। Today I will discuss nuclear models. We all know that inside nucleus there is two particles, neutron and proton. তাহলে যদি এটা হয় একটা কমপ্লিট অ্যাটম, তাহলে অ্যাটমের যে টোটাল ভলিউম তার মধ্যে ভেরি স্মল ভলিউমের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এবং সেই নিউক্লিয়াসের মধ্যে একেবারে গ্যাদারিং করে খুব ঠাসাঠাসি করে থাকে নিউট্রন এবং প্রোটন। নিউট্রন এবং প্রোটনকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। তাহলে দিস ইজ নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে আমার নিউট্রন আর প্রোটন। আর ইলেকট্রনগুলো কিন্তু থাকে নিউক্লিয়াসের বাইরে ডিফারেন্ট অরবিটে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের ভেতরের স্ট্রাকচারটা কেমন। আমি নিউক্লিয়াসের ভেতরের কম্পোজিশন কি আছে জেনে গেছি, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কম্পোজিশনগুলোর অ্যারেঞ্জমেন্ট কেমন সেটা কিন্তু এখন পর্যন্ত আমি জানি না, ঠিক আছে? ধরে নাও আমি এই রুমের মধ্যে, এই রুমটার মধ্যে কি কি আছে তোমাকে বলে দিলাম, যে এই রুমের মধ্যে সাপোজ একটা চেয়ার আছে, একটা দুটো টেবিল আছে, ফ্যান, ঘড়ি, এসব কিছু আছে রুমের মধ্যে। তার মানে কি? তার মানে তোমাকে কম্পোজিশনগুলো জানানো হয়ে গেছে। কম্পোজিশন জেনে গেছি মানেই রুমের ভেতরকার স্ট্রাকচারটা কি সেটা কিন্তু আমি বলতে পারবো না। তার কারণ হলো আমাকে দেখতে হবে স্ট্রাকচারটা কেমন, কোথায় কোন জিনিসটা রাখা আছে, টেবিলটা কোথায় আছে, ফ্যানটা কোথায় আছে, আর তারপরে অন্যান্য জিনিসগুলো রুমের কোথায় আছে। এই যে ইন্টারনাল পজিশনস, কোন পার্টিকেলসটা কোথায় আছে, কেমনভাবে আছে, এটা জানাটা হলো ওর স্ট্রাকচার। সো আমি তো নিউক্লিয়াসের ভেতরে তো আমি ঢুকতে পারবো না, নিউক্লিয়াস ইজ নট ভিজিবল, দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু নো দ্য স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। মানে সোজা কথা হলো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নসগুলো মানে নিউট্রন প্রোটনগুলো কেমনভাবে সাজানো আছে এটা কিন্তু আমাদের জানা ছিল না। সো এই নিউক্লিয়ার স্ট্রাকচার ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য ফার্স্ট যে একটা মডেল এসেছিল, যেটা সবথেকে মোটামুটিভাবে সাকসেসফুল ইন দ্য ইয়ার 1937, in the year 1937 নিলস বোর আর তার সঙ্গে ছিল এফ কালকার। These two scientists after a long huge research তারা বলে যে একটা নিউক্লিয়াসের স্ট্রাকচারকে আমরা একটা লিকুইডের ড্রপ তার সঙ্গে কম্পেয়ার করতে পারি। We can compare the structure of a nucleus to a liquid drop. That is why this model is known as liquid drop model. We all know the structure of a liquid drop. একটা লিকুইড ড্রপ কীরকম দেখতে হয়, শেপ হয় কেমন, স্ফেরিক্যাল। যেহেতু একটা লিকুইড ড্রপের শেপ হলো স্ফেরিক্যাল, সেজন্য একটা নিউক্লিয়াসের যে শেপ সেটা হবে স্ফেরিক্যাল।
নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি লিকুইড ড্রপের সঙ্গে নিউক্লিয়াসের কম্পেয়ার করব কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ব্রিঙ্গিং দ্য অ্যানালজি বিটুইন আ লিকুইড ড্রপ অ্যান্ড এ নিউক্লিয়াস? এমনি এমনি যার তার সঙ্গে আমি তো কম্পেয়ার করে দিলেই তো হলো না। তার মানে নিলস বোর আর কালকার দুজন নিশ্চয়ই লিকুইড ড্রপের সঙ্গে নিউক্লিয়াসের সিমিলারিটি পেয়েছিলেন অনেক কিছু। সো দেয়ার আর লট অফ সিমিলারিটি বিটুইন এ লিকুইড ড্রপ অ্যান্ড নিউক্লিয়াস। সো similarities between liquid drop and nucleus. First similarity is both has constant density. একটা লিকুইডে যে ড্রপ তার ডেন্সিটি কিন্তু কনস্ট্যান্ট। যদি আমি একটা ওয়াটারের ড্রপ নিই, জলের ড্রপ, এই জলের ড্রপটার এখানে এক রকমের ডেন্সিটি, এখানে এক রকমের ডেন্সিটি, এখানে এক রকমের ডেন্সিটি হয় কি? তা হয় না। এই লিকুইড ড্রপের যে ভলিউম, থ্রু আউট দ্য ভলিউম প্রত্যেকটা পয়েন্টে লিকুইডটার ডেন্সিটি কিন্তু সেম থাকে। সো ডেন্সিটি অফ এ লিকুইড ড্রপ ইজ কনস্ট্যান্ট। সিমিলারলি density of a nucleus is also constant. So this is similarity number 1. Now similarity number 2. আমরা এর আগের লেকচারে দেখেছি যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে আটকে রাখে কে? বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার ফোর্স। এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, binding energy per nucleon, binding energy divided by total number of nucleon is called binding energy per nucleon. দেখো কোনো নিউক্লিয়াসের কিন্তু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাহলে এর সঙ্গে আমার লিকুইড ড্রপের অ্যানালজি কী হবে? ইন কেস অফ লিকুইড ড্রপ অলসো, যেমন নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা হলো কনস্ট্যান্ট, সিমিলারলি ইন কেস অফ লিকুইড ড্রপ ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন ইজ কনস্ট্যান্ট। ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনস ইজ কনস্ট্যান্ট। What do you mean by latent heat of vaporization? একটা লিকুইডকে ভ্যাপর করার জন্য যখন লিকুইড স্টেট থেকে ভ্যাপর স্টেটে ট্রান্সফর্ম হয় তখন ও একটা ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব করে, সেটাকে বলা ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনস। এটা কিন্তু কনস্ট্যান্ট হয়, লিকুইডের ভ্যারি করে না। তো দেখা যাচ্ছে যে যেমন নিউক্লিয়াসের ক্ষেত্রে ইন কেস অফ নিউক্লিয়াস বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, similarly in case of liquid drop latent heat of vaporization is also a constant quantity. So this is similarity number 2. Now next similarity number 3. আমরা দেখেছি যে একটা লিকুইড ড্রপ কিন্তু ইভ্যাপোরেট হয়। সো লেট দিস ইজ এ লিকুইড ড্রপ। এখান থেকে কিন্তু আস্তে আস্তে ড্রপটা থেকে কিন্তু আস্তে আস্তে ইভ্যাপোরেট হয়ে যায়, মানে বাষ্প হয়ে হয়ে ড্রপটা আস্তে আস্তে কী হয়ে যায় বলো তো? কমে যায় ওর ভলিউমটা আস্তে আস্তে। দিস ইজ নোন অ্যাজ ইভ্যাপোরেশনস। তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে কি এরকম কিছু হয়? অলসো নিউক্লিয়াসের ক্ষেত্রে এরকম হয়। নিউক্লিয়াসের ক্ষেত্রে হয় রেডিও অ্যাক্টিভ ডিকে। রেডিও অ্যাক্টিভ decay. In case of nucleus, we found that radioactive property of nucleus, যেমন একটা লিকুইড ড্রপ থেকে ধীরে 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 ভ্যাপর বেরিয়ে 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 লিকুইড ড্রপটা আস্তে 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 ছোটো হয়, স্মল হয়। সিমিলারলি ইন কেস অফ নিউক্লিয়াস
যেগুলো আমরা দেখেছি রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে আলফা বিটা গামা রেডিয়েশন হয়, রেডিয়েশন হওয়ার পর আস্তে আস্তে নিউক্লিয়াসটা লাইট হয়। তাহলে ইভ্যাপোরেশনের সঙ্গে কম্পেয়ার করতে পারি আমরা রেডিও অ্যাক্টিভ ডিকেকে। তাহলে এটা একটা সিমিলারিটি পাওয়া গেল বিটুইন এ লিকুইড ড্রপ অ্যান্ড এ নিউক্লিয়াস। ওকে, সিমিলারিটি নাম্বার 3 হলো। এরপরে আসছে সিমিলারিটি নাম্বার 4। ওকে, আচ্ছা, একটা লিকুইড ড্রপ, একটা আমি যদি ভ্যাপরকে ঠান্ডা করি তাহলে আস্তে আস্তে কনডেনসেশন হয়, কনডেনসেশন হয়ে লিকুইড ড্রপ তৈরি হয়। ঠিক একইভাবে আমি যদি কোনো নিউক্লিয়াসে আমি এনার্জি দিই তাহলে ওখান থেকে কী হয় বলো দেখি, কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে কনডেনসেশন ইজ সিমিলার টু দ্য ফর্মেশন অফ কম্পাউন্ড নিউক্লিয়াস। So these are the similarity between a liquid drop and a nucleus. নিলস বোর এই যে সিমিলারিটিগুলো অবজার্ভ করার পর কনক্লুশনে আসলেন যে স্ট্রাকচার অফ এ নিউক্লিয়াস উইল বি সিমিলার টু দ্য স্ট্রাকচার অফ এ লিকুইড ড্রপ। এই যে অ্যানালজি, বাই ডুইং দিস অ্যানালজি it would be very easy to understand the structure of a nucleus. Okay, so let's see. আরও কিছু অ্যানালজি আছে, সেগুলো আমি 1 by 1 বলবো। অ্যানালজি নাম্বার 5, সিমিলারিটি 5। আচ্ছা, আমরা জানি যেটা লিকুইড ড্রপে কি থাকে, লিকুইড ড্রপের সারফেসে থাকে সারফেস টেনশন। সেই সারফেস টেনশনের জন্য কিন্তু ড্রপটা ব্রেক করে না। ঠিক একইভাবে নিউক্লিয়াসের সারফেসে কি থাকে, যেন নিউক্লিয়াসটা ব্রেক করে না কেন? নিউক্লিয়াসের সারফেসে থাকে ব্যারিয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, নিউক্লিয়াসের সারফেসের পোটেনশিয়ালটা হঠাৎ করে অনেক বেশি হয়, একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়। দিস ইজ কল্ড ব্যারিয়ার পোটেনশিয়াল ওয়াল। So surface tension of a liquid is similar to the barrier potential on the surface of a nucleus. যেমন একটা লিকুইড ড্রপের সারফেসে থাকে সারফেস টেনশন, তার জন্য লিকুইড ড্রপটা ব্রেক হয় না। সিমিলারলি একটা নিউক্লিয়াসের সারফেসে থাকে ব্যারিয়ার পোটেনশিয়াল, সেজন্য নিউক্লিয়াসটাও ব্রেক হয় না। দিস ইজ সিমিলারিটি নাম্বার 5। আচ্ছা, নাও similarity number 6. The density of a liquid is independent of volume. Density of a liquid does not depends on volume. একটা এক্সাম্পল দিই, আমি যদি এত বড় একটা লিকুইডের ড্রপ নিই, জলের ড্রপ, তার যে ডেনসিটি হবে, আমি যদি একটা বড় জলের ড্রপ নিই তার ডেনসিটি কি আলাদা হবে? হবে না। তার মানে ডেনসিটি অফ এ লিকুইড ড্রপ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম। এই ছোট লিকুইড ড্রপটার যে ডেনসিটি, বড় লিকুইড ড্রপটারও কিন্তু সেম ডেনসিটি। সিমিলারলি ডেনসিটি অফ এ নিউক্লিয়াস ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম। একটা নিউক্লিয়াসের ছোট সাইজের নিউক্লিয়াস আর একটা বড় সাইজের নিউক্লিয়াস, ঠিক আছে, এই দুটো ডেনসিটি কিন্তু সেম। তাহলে দেখো নিউক্লিয়াসের ভলিউম বাড়ছে কিন্তু নিউক্লিয়াসের ডেনসিটি কোনো চেঞ্জ হচ্ছে না। সো ডেনসিটি অফ এ নিউক্লিয়াস ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। সো দিস ইজ অলসো সিমিলারিটি। কিন্তু এখানে একটা একটু ডিসিমিলারিটি আছে, সেটা হলো যে নিউক্লিয়াসের ক্ষেত্রে মানে লিকুইড ড্রপের ক্ষেত্রে কী হয় বলো তো, যদি আমি এটা ওয়াটার নিই আর অন্য কোনো একটা লিকুইড নিই, সাপোজ গ্লিসারিন, ঠিক আছে, তাই বলে এই ওয়াটারের ডেনসিটি আর গ্লিসারিনের ডেনসিটি কিন্তু সেম হবে না। তার মানে সেম লিকুইড যদি হয় তাহলে ডেনসিটি সেম হবে, কিন্তু লিকুইডটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ডেনসিটি চেঞ্জ হবে। কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা চেঞ্জ হলেও ডেনসিটি চেঞ্জ হয় না। এটা একটা মানে ডিফারেন্স বলতে পারো, মানে ডিসিমিলারিটি। যেমন আমি বলি যদি হাইড্রোজেন নিউক্লিয়াস আর হিলিয়াম নিউক্লিয়াস, এটা মনে করো হাইড্রোজেন নিউক্লিয়াস, এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস,
তাই বলে কিন্তু হাইড্রোজেন নিউক্লিয়াসের ডেন্সিটি আর হিলিয়াম নিউক্লিয়াসের ডেন্সিটি কিন্তু ডিফারেন্ট হবে না, সেম ডেন্সিটি। তাহলে দেখো নিউক্লিয়াসটা ডিফারেন্ট, তবুও ডেন্সিটি আইডেন্টিক্যাল সেম, কিন্তু লিকুইড ড্রপের ক্ষেত্রে লিকুইডটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু ডেন্সিটি চেঞ্জ হয়, এটা একটা ডিসিমিলারিটি। ওকে, তাহলে এতগুলো সিমিলারিটি থাকার জন্য আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচারকে বলতে পারি যে উইল বি আইডেন্টিক্যাল টু দ্য স্ট্রাকচার অফ এ লিকুইড ড্রপ। ওকে, আচ্ছা, ওকে ফাইন। তাহলে নিলস বোরের লিকুইড ড্রপ মডেলকে কাজে লাগিয়ে সায়েন্টিস্ট ওয়াজেকা ইন দ্য ইয়ার 1935 একটা ফর্মুলা বের করলেন, সেটা হচ্ছে সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা। ঠিক আছে, এটাকে অনেক সময় বলা হয় সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলাও বলে, অথবা অনেক সময় এটাকে বাইন্ডিং এনার্জি ফর্মুলাও বলে। বাইন্ডিং এনার্জি ফর্মুলা, সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা और সেমি এম্পিরিক্যাল বাইন্ডিং এনার্জি ফর্মুলা। এটা হচ্ছে তোমার সিভি ওয়াইজেকারের ফর্মুলা, সায়েন্টিস্ট সিভি ওয়াইজেকার, জার্মান ফিজিসিস্ট। আচ্ছা, ইনি এই ফর্মুলাটা দিলেন কার সাহায্য নিয়ে? উইথ দ্য হেল্প অফ লিকুইড ড্রপ মডেল। আচ্ছা, মানে এক কথায় নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলোর মধ্যে যে বাইন্ডিং এনার্জি, সেই বাইন্ডিং এনার্জির এক্সপ্রেশন কিন্তু আমাদের জানা ছিল না। বাইন্ডিং এনার্জি যে এক্সপ্রেশনগুলো আমরা জানতাম এর আগে, সেই এক্সপ্রেশনগুলো প্র্যাকটিক্যাল রেজাল্টের সঙ্গে ম্যাচ করছিল না। সেজন্য নিলস বোরের লিকুইড ড্রপ মডেলের হেল্প নিয়ে সায়েন্টিস্ট ওয়াইজেকা বাইন্ডিং এনার্জির নতুন ফর্মুলা ডিরাইভ করলেন। দিস ইজ নোন অ্যাজ সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা অর বাইন্ডিং এনার্জি ফর্মুলা। ওকে, আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন। এর আগের লেকচারে আমি বলেছি যে এই যে নিউক্লিয়াসের একটা ছোট্ট ভলিউমের মধ্যে নিউট্রন এবং প্রোটনগুলো কনডেন্সড হয়ে থাকে, গ্যাদারিং করে থাকে, এদেরকে আটকে রাখে যে ফোর্স, সেই ফোর্সটা কী ফোর্স? এক কথায় নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর মধ্যে কি ফোর্স কাজ করে? নাম্বার ওয়ান যেটা ফোর্স কাজ করে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এবং অলরেডি আমার ডিসকাস করা হয়ে গেছে নিউক্লিয়ার ফোর্স ইন দ্য প্রিভিয়াস লেকচার্স। নিউক্লিয়ার ফোর্স ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স। শর্ট রেঞ্জ মানে এর রেঞ্জ হলো 3 ফার্মি। 3 ফার্মি মিনস 3 × 10⁻⁻15 মিটার। যদি দুটো নিউক্লিয়নের মধ্যে সেপারেশন এর থেকে কম বা এর সমান হয়, তাহলে দুটো নিউক্লিয়নের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। এবং যদি সেপারেশনটা এর থেকে বেশি হয়ে যায়, তাহলে ওই দুটো পার্টিকেলসের মধ্যে কোনো নিউক্লিয়ার ফোর্স থাকবে না। নিউক্লিয়ার ফোর্স উইল বি ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ, এবং এই নিউক্লিয়ার ফোর্সটা হচ্ছে স্ট্রংগেস্ট
ফোর্স। ঠিক আছে, আর কি ফোর্স কাজ করে নিউট্রন প্রোটনের মধ্যে? নিউক্লিয়নগুলোর মধ্যে আরেকটা ফোর্স কাজ করে, সেটা হলো কুলম্ব ফোর্স, কুলম্ব রিপালশন। কুলম্ব রিপালশন এটা কার সঙ্গে কার? এটা হচ্ছে প্রোটনের সঙ্গে প্রোটনের। আমরা জানি যে প্রোটন পজিটিভে রিপালশন হবে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটনের সঙ্গে প্রোটনের একটা রিপালশন হয়, সেই রিপালশনটা হচ্ছে কুলম্ব রিপালশন। আর যেটা নিউক্লিয়ার ফোর্স অ্যাট্রাকশন, নিউক্লিয়ার ফোর্স ইজ অ্যাট্রাকশন ফোর্স। মনে রাখবে নিউক্লিয়ার ফোর্স কিন্তু কখনো রিপালশন হয় না, ইট ইজ অলওয়েজ অ্যাট্রাকশনস, রাইট? এই ফোর্সটা শুধুমাত্র প্রোটন নয়, সমস্ত নিউক্লিয়নের মধ্যেই কাজ করে নিউক্লিয়ার ফোর্স। মানে নিউট্রনের সঙ্গে নিউট্রনেরও অ্যাট্রাকশন আছে, নিউট্রনের সঙ্গে প্রোটনেরও অ্যাট্রাকশন আছে, আবার প্রোটনের সঙ্গে নিউট্রনেরও অ্যাট্রাকশন আছে। তার মানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়ার ফোর্স ইজ এ চার্জ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইট ইজ অনলি অ্যাট্রাকশন, দেয়ার ইজ নো রিপালশনস। নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে কিন্তু কোনো রিপালশন হয় না, অলওয়েজ অ্যাট্রাকশনস। এবং এটা কিন্তু চার্জের উপর ডিপেন্ড করে না। দেখো নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে চার্জ জিরো, অথচ এদের মধ্যে ফোর্স আছে, নিউক্লিয়ার ফোর্স। কিন্তু নিউট্রনের সঙ্গে নিউট্রনের কুলম্ব রিপালশন কিন্তু নেই, কেননা কুলম্ব রিপালশনটা কিন্তু চার্জের উপর ডিপেন্ড করে। চার্জ থাকলে তবেই কুলম্ব ফোর্স কাজ করবে, আর যদি কোনো নিউট্রাল পার্টিকেল হয় সেখানে কোনো কুলম্ব ফোর্স থাকবে না। এই হলো, যদি আমি কম্পেয়ার করি দুটো ফোর্সের মধ্যে, নিউক্লিয়ার ফোর্স এবং কুলম্ব রিপালশন, তাহলে দেখা যায় যে নিউক্লিয়ার ফোর্স ইজ নিয়ারলি 100 times কুলম্ব রিপালশন। তাহলে ইমাজিন করো প্রোটনের সঙ্গে প্রোটনের যে রিপালশন ফোর্স কুলম্বের, তার থেকে এদের মধ্যে যে অ্যাট্রাকশন, নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স, সেটা 100 গুণ বেশি, 100 times গ্রেটার। কিন্তু এই নিউক্লিয়ার ফোর্সটা তখনই থাকবে যখন প্রোটন টু প্রোটন সেপারেশনটা হবে লেস দ্যান ইকুয়াল টু 3 ফার্মি। যদি এদের মধ্যে সেপারেশনটা গ্রেটার দ্যান 3 ফার্মি হয়ে যায়, তাহলে কিন্তু নিউক্লিয়ার ফোর্স উইল বি ইকুয়াল টু 0। কিন্তু যখন এদের মধ্যে সেপারেশনটা গ্রেটার দ্যান 3 ফার্মি হবে, তখনও কিন্তু কুলম্ব রিপালশন থাকবে। তাহলে কুলম্ব রিপালশন ইজ নট এ শর্ট রেঞ্জ ফোর্স, বাট নিউক্লিয়ার ফোর্স ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স। ওকে, ফাইন. Okay, fine. Now try to understand that okay, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি নিউক্লিয়াসের, সেটা হলো, এটা মনে করো একটা নিউক্লিয়াস, বড় করে দেখাচ্ছি আমি, ঠিক আছে? নিউক্লিয়াসের এটা একটা নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে কি? প্রোটন নিউট্রন যা খুশি হতে পারে। তাহলে এই নিউক্লিয়নের সঙ্গে এর পাশে যে নিউক্লিয়নটা আছে তার একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, নিউক্লিয়ার ফোর্স অ্যাট্রাকশন। আবার তার মানে কি? তার মানে এই নিউক্লিয়নের সঙ্গে এই নিউক্লিয়নের একটা বাইন্ডিং এনার্জি আছে, বাইন্ডিং আছে। তাহলে এই দুটোর মধ্যে কার পোটেনশিয়াল এনার্জি যদি হয় ইউ, পোটেনশিয়াল এনার্জি বিটুইন দ্য টু নিউক্লিয়ন ইজ ইকুয়াল টু ইউ যদি হয়, তাহলে দুজনের মিলে এই দুটো নিউক্লিয়নের কম্বাইন্ড পোটেনশিয়াল এনার্জি হলো ইউ। বলবে যে কেন পোটেনশিয়াল এনার্জি অ্যারাইজ করছে? ডিউ টু নিউক্লিয়ার ফোর্স, অ্যাট্রাকশনের জন্য। তাহলে একজনের ভাগে এনার্জি কত পড়ছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি পার নিউক্লিয়ন ইজ ইকুয়াল টু কী হবে? হাফ। দেখো দুজনের মোট এনার্জি ইউ, তাহলে এক একজনের কত করে? u/2। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে নিউক্লিয়নটা, সে কি শুধুমাত্র একজনের পাশে আছে? এর পাশে তো আর একটা নিউক্লিয়ন আছে,
তাহলে এর সঙ্গেও তো এর একটা এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই দুটো নিউক্লিয়ন এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত? যদি ইউ হয় তাহলে এর জন্য এর ভাগে কত পড়বে? এই দুটোর জন্য এর ভাগে কত পড়বে? আবার হাফ ইউ, তার জন্য আবার হাফ ইউ। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা নিউক্লিয়নের সঙ্গে সারাউন্ডিং কতগুলো নিউক্লিয়নের অ্যাট্রাকশন থাকবে। এটা হচ্ছে তোমার মেনলি নিউক্লিয়াসের প্রপার্টি হলো যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো ওর নিয়ারেস্ট নেবারকে অ্যাট্রাক্ট করে, কাছের যে নেবারগুলোকে অ্যাট্রাকশন, ওদের মধ্যে ফোর্স কাজ করে, দূরের কোনো নিউক্লিয়নের সঙ্গে একটা নিউক্লিয়নের ফোর্স নেই। তার মানে বোঝা গেল এরকম যে একে ঘিরে যে নিউক্লিয়নগুলো আছে, এবং দেখা যায় যে নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়নকে ঘিরে 12টা নিউক্লিয়াস থাকে। সারাউন্ডিং ওয়ান নিউক্লিয়ন there is 12 নিউক্লিয়ন। তার মানে একটা নিউক্লিয়নের নিয়ারেস্ট নেবার কটা? আচ্ছা, একটা নিউক্লিয়নের নিয়ারেস্ট নেবার হলো 12। আর এই যে নিউক্লিয়নটা, এই কাছের যে প্রতিবেশী নিয়ারেস্ট নেবার, তাছাড়া দূরের একটা নিউক্লিয়ন, তার সঙ্গে এর অ্যাট্রাকশন প্রায় 0। ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি বলছি আমি, কিন্তু একটা নিউক্লিয়ন তাকে ঘিরে যে নিয়ারেস্ট নেবার থাকে তার সঙ্গে ওই নিউক্লিয়নসটার ইন্টারাকশন হয়, ওর যে নিয়ারেস্ট নেবার তার থেকে দূরে যে নিউক্লিয়নটা আছে তার সঙ্গে এই নিউক্লিয়নটার ইন্টারাকশনস নেই। ঠিক আছে? তাহলে একটার সঙ্গে ইন্টারাকশনের জন্য একটা নিউক্লিয়নের এনার্জি হচ্ছে হাফ ইউ। তাহলে 12টার সঙ্গে ইন্টারাকশনের জন্য টোটাল এনার্জি কত হবে? 12 ইন্টু হাফ ইউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 6 ইউ। তাহলে বোঝা গেল যে এনার্জি অফ এ নিউক্লিয়ন ইজ ইকুয়াল টু 6 ইউ। একটা নিউক্লিয়ন এনার্জি ইজ ইকুয়াল টু 6 ইউ। তাহলে আমি বুঝতে পারছি এখান থেকে যে this is the energy of a nucleons. Now there is, আচ্ছা, ওকে, তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো থাকে, হ্যাঁ, কিছু প্রোটন আর কিছু হচ্ছে নিউট্রন, হ্যাঁ, এই নিউক্লিয়নগুলোর মধ্যে তাহলে কি কি এনার্জি থাকে ওদের? নাম্বার 1 এনার্জি ইজ ভলিউম এনার্জি, যেটা একটু আগে ডিসকাস করলাম। আচ্ছা, দেখো, বলা হচ্ছে যে কোনো নিউক্লিয়াসের ভলিউম যত বাড়ছে তত নিউক্লিয়াসের এনার্জি বাড়ে। কোনো নিউক্লিয়াসের ভলিউম যত বাড়ে তত নিউক্লিয়াসের এনার্জি বাড়ে, অ্যান্ড দিস এনার্জি ইজ কল্ড ভলিউম এনার্জি। ভলিউম এনার্জি কিসের জন্য? এই যে একটু আগে ডিসকাস করলাম, একটা নিউক্লিয়নের সঙ্গে আর একটা নিউক্লিয়নের যে অ্যাট্রাকশন, নিউক্লিয়ার ফোর্স, ওর জন্য যে পোটেনশিয়াল এনার্জি, ওটাকে বলা হয় ওর ভলিউম এনার্জি। ঠিক আছে? এবং নিউক্লিয়াসের ভলিউম যত বাড়বে তত নিউক্লিয়াসের ভলিউম এনার্জিও বাড়বে। সো ফার্স্ট টার্ম ভলিউম এনার্জিকে যদি ইভি দিয়ে লিখি, তাহলে ভলিউম এনার্জি অফ এ নিউক্লিয়াস ইজ প্রপোর্শনাল টু ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। Again, volume of the nucleus V is proportional to 4/3 pi r cube volume, where r is the radius of the nucleus. Again, এর আগের ক্লাসে আমি করেছিলাম, again we know that
the radius of a nucleus is equal to r naught a to the power 1/3. তাহলে ভলিউম অফ এ নিউক্লিয়াস ইজ প্রপোর্শনাল টু r কিউব। আমরা এখান থেকে লিখতে পারি যে ভলিউম অফ এ নিউক্লিয়াস ইজ প্রপোর্শনাল টু r কিউব মানে a to the power 2/3. So volume of a nucleus is proportional to a to the power 2/3. Now volume energy of a nucleus is proportional to the volume of the nucleus. তাই এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি কি, এখান থেকে ভুল হচ্ছে আমার এখানে, r কিউব করলে কি হবে, এটা a হবে, proportional to a হবে। তাহলে ভলিউম অফ এ নিউক্লিয়াস ইজ প্রপোর্শনাল টু mass number. Okay, so we can say that volume energy of a nucleus is proportional to number of nucleon. তার মানে এখান থেকে আমি কনক্লুশন আসতে পারি যে ভলিউম এনার্জি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট av into a. This is volume energy term, this where av is a constant. তাহলে আমাদের ফার্স্ট টার্ম ডিসকাস হলো, সেটা হচ্ছে ভলিউম এনার্জি। নেক্সট সোজা কথা আমি ডিসকাস করতে চাইছি যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর মধ্যে কি কি ধরনের এনার্জি থাকে ওদের। নাম্বার ওয়ান যে ভলিউম এনার্জি, সেটা হলো ডিউ টু নিউক্লিয়ার ফোর্স। নেক্সট ইজ সারফেস এনার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সারফেস এনার্জি। এটাকে আমি সিম্বল দেব ES। আচ্ছা, আমরা তো পড়ছি লিকুইড ড্রপ মডেল, তাহলে আমরা এখানে একটা নিউক্লিয়াসের স্ট্রাকচারকে কার সঙ্গে কম্পেয়ার করছি, স্ট্রাকচার অফ এ লিকুইড ড্রপ। আমরা জানি যে লিকুইডের সারফেসে কি থাকে, সারফেস টেনশন। ওকে, আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে যে ভেতরের দিকে যে নিউক্লিয়ন্সগুলো আছে, তাকে চারিদিক দিয়ে ঘিরে নিউক্লিয়ন্স থাকবে, ফলে চারিদিকের সঙ্গে নিউক্লিয়নের সঙ্গে অ্যাট্রাকশন হবে, মোট 12। কিন্তু যে নিউক্লিয়নটা সারফেসে আছে, তার আমি একে ঘিরে যদি একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স ড্র করি, তাহলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে এই নিচের যে হেমিস্ফিয়ার, সেখানে নিউক্লিয়ন আছে, কিন্তু উপর দিকটা তো কিছু নেই, ফাঁকা। ফলে এই যে সারফেসের যে নিউক্লিয়ন, তার সঙ্গে ইন্টারাকশান হবে এই চারিদিক ঘিরে ভেতরের যে নিউক্লিয়ন, সেখানে চারিদিক ঘিরে নিউক্লিয়নগুলোর সঙ্গে ইন্টারাকশান হচ্ছিল। এখানে কিন্তু অর্ধেকে নিউক্লিয়ন আছে আর উপর দিকে নাই। অটোমেটিক্যালি এর সঙ্গে ইন্টারাকশান কিন্তু 12টা নিউক্লিয়াসের হবে না, নিউক্লিয়ন্সের হবে না। এই নিউক্লিয়নটার সঙ্গে ইন্টারাকশান হবে 6টা নিউক্লিয়নের, অর্ধেক। তার মানে অটোমেটিক্যালি এই নিউক্লিয়নটার তাহলে এনার্জি কম হবে। সারফেসের যে নিউক্লিয়ন, তার এনার্জি নিউক্লিয়াসের ইনসাইডে যে নিউক্লিয়নটা আছে ভেতরে, তার থেকে তার এনার্জি কম হবে। তাহলে সারফেস, দিস এনার্জি ইজ কল্ড সারফেস এনার্জি। ঠিক আছে, এই যে অ্যামাউন্টের এনার্জিটা কম হচ্ছে নিউক্লিয়নটা সারফেসে থাকার জন্য, দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল্ড সারফেস এনার্জি। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যে এনার্জি ধরেছিলাম হবে মানে টোটাল, সেটা এনার্জি হবে না। তার কারণ হচ্ছে যে এই এনার্জিটা কিন্তু যদি সমস্ত নিউক্লিয়নগুলো ভেতরে থাকতো, সবাইকে ঘিরে নিউক্লিয়ন থাকতো, তাহলে এটা হতো। কিন্তু সারফেসের নিউক্লিয়নগুলোর জন্য কিছু এনার্জি কম হবে, দিস এনার্জি ইজ কল্ড সারফেস এনার্জি। এগেন উই নো দ্যাট সারফেস area is equal to 4 pi r²। তাহলে we can say that surface energy ES is proportional to surface area। ঠিক আছে, সারফেস এরিয়া যত বেশি হবে, তত সারফেস এনার্জিও তত বেশি হবে। সো ES is proportional to 4 pi r²। Again, R is equal to R naught a to the power 1/3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ES is proportional to a to the power 2/3।
সো সারফেস এনার্জি ইএস ইজ প্রপোর্শনাল টু a⁻² তাহলে এখানে একটা কনস্ট্যান্ট নেব আমি, ইএস ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এএস ইন্টু a⁻²। তাহলে হেয়ার এএস ইজ অলসো এ কনস্ট্যান্ট। এই যে এনার্জি, সারফেস এনার্জি, সেটা কিন্তু নেগেটিভ। তার মানে ভলিউম এনার্জি থেকে এই এনার্জিটা মাইনাস হবে। তার কারণ যে এই অ্যামাউন্টের এনার্জি কম, মানে যদি লিকুইডের সারফেসে কোনো নিউক্লিয়ার না থাকতো তাহলে এই নিউক্লিয়াসটার টোটাল এনার্জি হতো এটা, কিন্তু কিছু নিউক্লিয়ন সারফেসে থাকার জন্য আমি যে হিসাব ধরেছি সেই হিসাব মিলবে না, ফলে কি এই অ্যামাউন্টের এনার্জি কম হবে সারফেসে নিউক্লিয়াস থাকার জন্য। তার মানে এই এনার্জিটা কিন্তু আমার ভলিউম এনার্জি থেকে মাইনাস হবে। ঠিক আছে, ওকে, দিস ইজ নেগেটিভ কোয়ান্টিটি। নেক্সট ইজ কুলম্ব এনার্জি। নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো আছে তার মধ্যে শুধু তো অ্যাট্রাকশন থাকবে না, প্রোটন এদের মধ্যে তো রিপালশনও হবে, কেন প্রোটন পজিটিভ। আমরা জানি যে পজিটিভ চার্জ পরস্পরকে রিপিল করে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন পাশাপাশি আছে, তাহলে এদের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। সেই অ্যাট্রাকশন ফোর্সটা হলো নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে একটা রিপালশন ফোর্সও কাজ করবে। সেই রিপালশন ফোর্সটা হচ্ছে কুলম্ব রিপালশন। যেহেতু দুটোই পজিটিভ চার্জ, কিন্তু একটা নিউট্রনের সঙ্গে একটা নিউট্রন যখন পাশাপাশি থাকে তখন এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন, কিন্তু এখানে কোনো রিপালশন থাকে না। কেন? নিউট্রন হলো নিউট্রাল চার্জ পার্টিকলস, ও কোনো চার্জ নেই, ফলে চার্জ না থাকলে কিন্তু কুলম্ব ফোর্স কাজ করে না। ফলে এখানে শুধুমাত্র নিউক্লিয়ার ফোর্সটাই থাকে, কোনো কুলম্ব রিপালশন থাকে না। তাহলে কুলম্ব রিপালশন থাকে শুধুমাত্র প্রোটনগুলোর ক্ষেত্রে, প্রোটনের রিপালশনস। তাহলে দুটো প্রোটনের মধ্যে নিউক্লিয়ার ফোর্সটা হলো অ্যাট্রাকশন, যে চাইছে ওদেরকে কাছে আটকে রাখতে, আর কুলম্ব রিপালশন চাইছে ওদেরকে দূরে ঠেলিয়ে সরে যেতে। কিন্তু তাহলে কি হবে, মানে কাছে আটকে থাকবে নাকি না রিপিল করে দূরে সরে যাবে? তাহলে হিসাব করে দেখতে হবে যে কার জোর বেশি। আমি একটু আগেই বললাম যে নিউক্লিয়ার ফোর্স হচ্ছে স্ট্রংগেস্ট নোন ফোর্স ইন নেচার, এবং যে কুলম্ব রিপালশন তার থেকে নিউক্লিয়ার ফোর্স 100 টাইমস গ্রেটার। তাহলে অটোমেটিক্যালি নিউক্লিয়ার ফোর্সের জোরটা বেশি। কিন্তু আমাকে কুলম্ব ফোর্সটা হিসাবের বাইরে নিলে হবে না। কুলম্ব ফোর্সের জন্য কী হবে বলো তো? নিউক্লিয়ার ফোর্সটা একটু কম হবে, দুর্বল হবে। ওকে, সো হোয়াট ইজ দ্য এনার্জি ডিউ টু কুলম্ব রিপালশনস? ওকে, লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তার আগে আমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে। দুটো পয়েন্ট চার্জ Q1 এবং Q2, এদের মধ্যে সেপারেশন R। তাহলে এদের মধ্যেকার পোটেনশিয়াল এনার্জি কত হয়? V ইকুয়াল টু, ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে তোমরা পড়েছো। এদের মধ্যেকার পোটেনশিয়াল এনার্জি হয় V ইকুয়াল টু Q1 Q2 বাই 4πε0 R, যদি এদের মধ্যেকার মিডিয়ামটা ভ্যাকুয়াম হয়, ফ্রি মিডিয়াম হয়। ওকে, তাহলে সিমিলারলি যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর প্রোটন পাশাপাশি আছে, এদের মধ্যে সেপারেশন মনে করো R। একটু দেখায়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর প্রোটন, এদের মধ্যে সেপারেশন মনে করো R। তাহলে এই যে প্রোটন রিপালশন হবে তার কুলম্ব ফোর্সের জন্য, এদের মধ্যে যে কুলম্ব ফোর্স, তার জন্য এদের পোটেনশিয়াল এনার্জি কত হবে? আমরা জানি যে প্রোটনের চার্জ E, আর এটারও চার্জ E। ঠিক আছে,
তাহলে দিস পোটেনশিয়াল এনার্জি ভি উইল বি ইকুয়াল টু হোয়াট, Q1 into Q2 মানে হচ্ছে E into E ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, E into E ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। ওকে, 4 পাই এপসাইলন নট ইন্টু আর, যেখানে আরটা কি, আরটা হলো সেপারেশন বিটুইন দ্য টু নিউক্লিয়ন। এখান থেকে লিখতে পারি আমি E স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এনার্জিটা কুলম এনার্জি, এটা কিন্তু এই যে বাইন্ডিং এনার্জি তাকে বাধা সৃষ্টি করবে, কমিয়ে দেবে। তার মানে এটাও কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি, এটাও কিন্তু মাইনাস হবে। তার মানে নিউক্লিয়ার ফোর্সকে, এই এনার্জিটা নিউক্লিয়ার ফোর্সকে কিন্তু সাপোর্ট করবে না, এই এনার্জিটা নিউক্লিয়ার ফোর্সকে কিন্তু অপোজ করবে। তার মানে আমি যখন একটা নিউক্লিয়ন্সের টোটাল এনার্জি বের করব তখন কিন্তু ভলিউম এনার্জি থেকে এই টার্মটাকে আমাকে মাইনাস করতে হবে, রাইট? ওকে, সো নাও লেট আস ট্রাই টু ফাইন্ড দিস ইজ দ্য কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে যদি একটা নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার জেড হয়, তাহলে এর মধ্যে নাম্বার অফ প্রোটন কত আছে? নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু জেড। তাহলে এর মধ্যে দুটো দুটো করে প্রোটনের কটা কম্বিনেশন হবে? সো দেয়ারফর নাম্বার অফ কম্বিনেশন ইকুয়াল টু, আমরা জানি যে এদের নাম্বার অফ কম্বিনেশন ইজ ইকুয়াল টু হবে জেড ইন্টু জেড মাইনাস 1/2। আর প্রত্যেকটা কম্বিনেশনের পোটেনশিয়াল এনার্জি কত, এটা। তাহলে এতগুলো কম্বিনেশনের পোটেনশিয়াল এনার্জি কত হবে? দেয়ারফর টোটাল কুলম এনার্জি, ঠিক আছে, দেয়ারফর টোটাল কুলম এনার্জি, এটাকে ইসি বলি আমি, টোটাল কুলম এনার্জি ইসি উইল বি ইকুয়াল টু জেড ইন্টু জেড মাইনাস 1/2 ইন্টু ভি। একটা কম্বিনেশনের পোটেনশিয়াল এনার্জি এটা, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, সো নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু জেড। তাহলে জেড নাম্বার অফ প্রোটন দিয়ে নাম্বার অফ কম্বিনেশন হবে এত, দুটো দুটো করে প্রোটন নিয়ে কটা কম্বিনেশন হবে এটা। তাহলে টোটাল কুলম এনার্জি অফ দিস, টোটাল কুলম এনার্জি অফ দ্য নিউক্লিয়াস উইল বি ইকুয়াল টু হোয়াট, দিস। দেয়ারফর দিস ইজ ইকুয়াল টু জেড ইন্টু জেড মাইনাস 1/2 ইন্টু ভি, মানে হলো এটা মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। এখানে আর অ্যাভারেজ নেওয়া ভালো, কেননা নিউক্লিয়ন টু নিউক্লিয়ন সেপারেশন চেঞ্জ হয়, তো এখানে আরটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ সেপারেশন বিটুইন দ্য টু নিউক্লিয়ন্স। ওকে, আচ্ছা, যদি আমরা লিখতেই পারি যে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় প্রোটন, যদি প্রোটন নিউক্লিয়াসের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকে, তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে যে 1/r অ্যাভারেজ। দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে আর অ্যাভারেজ ইজ প্রপোর্শনাল টু রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস, লেখা যায় এটা। যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমি আর অ্যাভারেজের জায়গায় বসিয়ে দেবো আমি রেডিয়াস অফ নিউক্লিয়াস। তাহলে কুলম এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/রেডিয়াস অফ নিউক্লিয়াস। তাহলে এখান থেকে কনক্লুশনে আসা না যায়, এগেন আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। দেয়ারফর কুলম এনার্জি ইসি ইকুয়াল টু কুলম এনার্জি ইসি ইকুয়াল টু, কনস্ট্যান্টগুলোকে সব একসঙ্গে নিয়ে নিচ্ছি, এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্টস মাইনাস সমেত, এই কনস্ট্যান্টটাকে ধরে নিলাম আমি এসি, তাহলে হয়ে যাবে মাইনাস এসি ইন্টু জেড ইন্টু জেড মাইনাস 1, জেড ইন্টু জেড মাইনাস 1 ডিভাইডেড বাই আর। আর মানে লিখতে পারি আমি এ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল আমার কুলম এনার্জির ফর্মুলা। এটাও কিন্তু ভলিউম এনার্জি থেকে মাইনাস হবে, এটাও কিন্তু অপোজ করছে। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর কুলম এনার্জি। আচ্ছা, তাহলে মোটামুটিভাবে
সমস্ত এনার্জির টার্মগুলো আমাদের জানা হয়ে গেল। সো what we can say that what will be the total energy, total binding energy of the nucleus? What will be the total binding energy of the nucleus? Total binding energy of the nucleus will be equal to EB will be equal to, তাহলে ভলিউম এনার্জি যেটা ছিল ইভি, সেখান থেকে মাইনাস হবে কোনটা, সেখান থেকে মাইনাস হবে তোমার সারফেস এনার্জি মানে মাইনাস ইএস, আর এখান থেকে মাইনাস হবে আবার কোনটা, কুলম এনার্জি। তাহলে তিনটাকে কম্বাইন করলে পাচ্ছি আমি ইভি মানে কি পেয়েছিলাম আমি, এভি, ইভি মিনস এভি ইন্টু ক্যাপিটাল এ, মাইনাস ইএস মানে পেয়েছিলাম এএস এ টু দি পাওয়ার 2/3, আর কুলম এনার্জিটা বেরোলো এ কুলম, ঠিক আছে, এ কুলম আচ্ছা এ আচ্ছা জেড ইন্টু জেড মাইনাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 1/3। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা ফর বাইন্ডিং এনার্জি। নাও বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটা হলো টোটাল বাইন্ডিং এনার্জি, ঠিক আছে। তাহলে যদি মাস নাম্বার এ হয়, একটা নিউক্লিয়াসের যদি মাস নাম্বার এ হয়, তাহলে নাম্বার অফ নিউক্লিয়ন্স কত, নাম্বার অফ নিউক্লিয়ন্স ইজ ইকুয়াল টু এ, টোটাল বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু ইবি। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন উইল বি ইকুয়াল টু টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। আমার টোটাল বাইন্ডিং এনার্জি নিয়ে বিশেষ কাজ নেই, আমার বিশেষ প্রয়োজন হচ্ছে যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। সো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন উইল বি ইকুয়াল টু, এটাকে এ দিয়ে ভাগ করলে হবে এ ভি মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস 1/3 হচ্ছে মনে হয়, দেখে নেওয়া যাক, এ এস ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার হয়ে যাবে এ টু দি পাওয়ার 1/3 হবে, এ দিয়ে ডিভাইড করবে, মাইনাস হবে তোমার এসি জেড ইন্টু জেড মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 1/3 বাই এ মানে এ টু দি পাওয়ার 2/3। এটা হচ্ছে আমার ফর্মুলা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। দেখো এই যে ফর্মুলা, এই ফর্মুলাকে কাজে লাগিয়ে গ্রাফিক্যালি প্লট করা হলো, গ্রাফিক্যালি প্লট করা হলো অ্যালং এক্স অ্যাক্সিস আমি প্লট করলাম নাম্বার অফ নিউক্লিয়ন ক্যাপিটাল এ, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস প্লট করলাম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। অলরেডি এর একটা গ্রাফ পেয়েছিলাম আমরা, মানে যে গ্রাফটা এর আগে ড্র করেছিলাম দেখিয়েছিলাম, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন গ্রাফ, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাফ। প্র্যাকটিক্যাল গ্রাফ মানে হলো কি, যে অনেকগুলো নিউক্লিয়াস নিয়ে আমরা স্টাডি করেছি, প্রত্যেকের বাইন্ডিং এনার্জি প্র্যাকটিক্যালি বের করেছি, ইভ্যালুয়েট করার পর সেই বাইন্ডিং এনার্জিগুলোকে গ্রাফে প্লট করেছি, তারপরে যে গ্রাফটা পেয়েছি সেই গ্রাফটা হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রাফ, ঠিক আছে। সেই গ্রাফটা কেমন পেয়েছিলাম তোমাদের সবার জানা আছে, আমি জাস্ট রাফলি একটু দেখাবো। কিছু জায়গায় একটু এক্সেপশন পিক হয়, পিক হওয়ার পর এরকম লাইট নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি র্যাপিডলি বাড়ে, তারপরে যখন নিউক্লিয়াসগুলো হেভি হয়ে যায় তখন বাইন্ডিং এনার্জি চেঞ্জটা কম হয়। এই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সেস নাম্বার অফ নিউক্লিয়ন কার্ভ, এটাকে বলে বাইন্ডিং এনার্জি কার্ভ। এই কার্ভটা কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাফ। আর থিওরিটিক্যাল যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ফর্মুলা পেলাম ফ্রম লিকুইড ড্রপ মডেল, যে ভাইজেকারের ফর্মুলা, এটাকেও গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করা হলো এবং দেখা গেল যে থিওরিটিক্যাল কার্ভ প্র্যাকটিক্যাল কার্ভের সঙ্গে প্রায় 90% ম্যাচ করে গেল। 100% ম্যাচ করলো না, 90% ম্যাচ করলো। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি, দ্যাট ইজ লিকুইড ড্রপ মডেল ইজ কারেক্ট, নিয়ারলি কারেক্ট। মানে লিকুইড ড্রপ মানে এক কথায়
যে একটা নিউক্লিয়াসের যে স্ট্রাকচার সেটা লিকুইড ড্রপের মতো, এটা কিন্তু একেবারে ভুল নয়। কেননা আমি ওর স্ট্রাকচারটাকে লিকুইড ড্রপের মতো ধরে নিয়ে যে ভাইজেকার ফর্মুলা ডিরাইভ করলাম, সেটা কিন্তু প্র্যাকটিক্যালের সঙ্গে 90% ম্যাচ করছে। তার জন্য লিকুইড ড্রপ মডেলটা নিলস বোরে কিন্তু স্ট্যান্ড করে গেল এবং নিউক্লিয়াসের স্ট্রাকচার সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিল। সো দিস ইজ ভেরি ভেরি গুড মডেল প্রপোজড বাই নিলস বোর। ওকে, কিন্তু 100% ম্যাচ করেনি, 10% থেকে গেছে ডিফারেন্স। তাহলে এররটা কোথায় হলো? এই এররটা অ্যারাইজ করেছে অন্য কারণে। দেখো, নেক্সট পয়েন্ট ইজ, তার মানে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা কিন্তু 100% লিকুইড ড্রপের মতো নয়। একদম একটা লিকুইড ড্রপের সঙ্গে নিউক্লিয়াসের যে প্রপার্টি সেটা 100% ম্যাচ করে না। নিউক্লিয়াসের কিছু এমন প্রপার্টি আছে যেটা লিকুইড ড্রপের নেই। তার জন্য অন্য আরও কিছু এক্সট্রা এনার্জি অ্যারাইজ করবে নিউক্লিয়নগুলোর, যেটা লিকুইড ড্রপ মডেল দিয়ে এক্সপ্লেন হবে না। ঠিক আছে? সো ওকে, নেক্সট ইজ তাহলে কারেকশন টু দ্য ফর্মুলা। তাহলে আমরা কি দেখবো এরপরে? কারেকশন। দেখো, আরও কিছু এনার্জি টার্ম আসবে, সোজা কথা। তার মধ্যে নাম্বার 1 যেটা হলো সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনার্জি। ঠিক আছে? which is called asymmetry energy. এই অ্যাসিমেট্রি যে এনার্জি, সেটা কিন্তু লিকুইড ড্রপ মডেল থেকে আসছে না। এই এনার্জিটা কিন্তু লিকুইড ড্রপের সঙ্গে কম্পেয়ার করে আসবে না। এটা নিউক্লিয়াসের নিজস্ব প্রপার্টি, ইউনিক প্রপার্টি। ঠিক আছে? আচ্ছা, what do you mean by asymmetric energy? Okay, দেখো, we all know that for heavy nucleus, for massive nucleus, যত নিউক্লিয়ার অ্যাটমিক মানে যত মাস নাম্বার বাড়বে, যত নিউক্লিয়াসটা বড় হবে সাইজে, তত কিন্তু নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বার আর ইকুয়াল থাকে না। দেখো, এর আগের ক্লাসে আমি বলেছি যে যদি লাইট নিউক্লিয়াস হয়, তাহলে নিউট্রন নাম্বার ইজ ইকুয়াল টু প্রোটন নাম্বার। যখনই আস্তে আস্তে নিউক্লিয়াসটার মাস নাম্বার গ্রেটার দ্যান 20 হয়ে যায়, অ্যাটমিক নাম্বার, তখন আস্তে আস্তে নিউট্রন নাম্বারটা বাড়তে থাকে। তখন কিন্তু নিউট্রন নাম্বার গ্রেটার দ্যান প্রোটন নাম্বার হয়ে যায়, নিউট্রন নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার থাকে না। আরও আমরা স্টাডি করে দেখেছি যে নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বার, সেটা বেশিরভাগ নিউক্লিয়াসের ক্ষেত্রে দুটোই ইভেন হয়। যখন নিউট্রন নাম্বার প্রোটন নাম্বারগুলো ইভেন হয়, তখন নিউক্লিয়াসটা বেশি স্টেবল হয়, সব থেকে বেশি মোস্ট স্টেবল। আর যখন নিউক্লিয়াসের নিউট্রন নাম্বারটা ইভেন আর প্রোটন নাম্বারটা অড, তখন স্টেবল হয়, কিন্তু মিডিয়াম স্টেবল, মানে মাঝামাঝি। যদি নিউট্রন নাম্বারটা অড, প্রোটন নাম্বারটা ইভেন হয়, তবু মিডিয়াম স্টেবল, মাঝামাঝি স্টেবল। কিন্তু যদি দুটোই অড হয়, তাহলে কিন্তু লেস বা লিস্ট স্টেবল, সবথেকে কম স্টেবল হবে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে স্টেবল নিউক্লিয়াসের টেন্ডেন্সি হলো যে ওর মধ্যে নাম্বার অফ নিউট্রন আর নাম্বার অফ প্রোটন সবসময় চাই যেন ইভেন হয়।
tendency of a nucleus to have even number of neutron or even number of proton for the stable structure. ঠিক আছে, যখনই নিউক্লিয়াসের মাস নাম্বার অনেক বেশি হয়ে যাচ্ছে, হেভি নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে কি হয়, নিউট্রন নাম্বার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। নিউট্রন নাম্বার বেশি হওয়ার জন্য নিউক্লিয়ন্সগুলোর মধ্যে একটা অ্যাসিমেট্রিক এনার্জি অ্যারাইজ করে। Why this asymmetric energy arises? Suppose একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো আমি যেটা ডিসকাস করছি এখন সেটা হলো অ্যাসিমেট্রি এনার্জি। সাপোজ পাশাপাশি দেখায় আমি, সো এনার্জি লেভেল, দিস আর দ্য এনার্জি লেভেল। ওকে, মনে করো কোনো একটা নিউক্লিয়াসের, কোনো একটা অ্যাটমের সাপোজ অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু 16, সরি মাস নাম্বার। যদি সেই নিউক্লিয়াসটার n ইকুয়াল টু জেড হয়, তাহলে n সমান কত হবে 8 আর জেড সমান হবে 8। তাহলে এনার্জি লেভেল ডায়াগ্রাম যদি দেখায় তাহলে কী হবে, এটা মনে করো প্রোটন, আপ স্পিন ডাউন স্পিন, আর এখানে থাকবে আমার নিউট্রন, সরি এটা নিউট্রন এটা প্রোটন। তাহলে এটা হচ্ছে আপ স্পিন ডাউন স্পিন, এই লেভেলটা কমপ্লিট হলো। তারপর নেক্সট লেভেল আপ ডাউন। আচ্ছা ঠিক আছে, আপ ডাউন একটা লেভেল হলো। তারপর নেক্সট লেভেল আপ ডাউন, তারপরে এইখানে আপ ডাউন, তারপরে নেক্সট লেভেল আপ ডাউন, তারপরে এখানে আপ ডাউন। আচ্ছা, এই হলো স্ট্রাকচার। কিন্তু এই অ্যাটমিক নাম্বারটা 16ই থাকলো, কিন্তু সাপোজ নিউট্রন নাম্বারটা বেশি হলো কোনো একটা নিউক্লিয়াসের। মনে করো যে n মাইনাস জেড ইকুয়াল টু 8, মনে করো n মাইনাস জেড ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে, n মাইনাস জেড ইজ ইকুয়াল টু 8। তাহলে কি হবে বলো এবার, মানে তাহলে হয়ে যাচ্ছে আমার n ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে 8 প্লাস জেড। আচ্ছা, এটা কখন সম্ভব, তাহলে এই কেসটা হতে গেলে কি হতে হবে, a ইকুয়াল টু 16, তাহলে n ইকুয়াল টু হবে আমার 16, তো 6 আর 10 4 হয়ে যাচ্ছে, 12 আর 4 হবে, n ইকুয়াল টু 12 আর জেড ইকুয়াল টু হচ্ছে 4। দেখো 12 প্লাস 4 মানে 16, n মাইনাস জেড ইজ ইকুয়াল টু 8। যদি এই স্ট্রাকচারটা হতো তাহলে এনার্জি লেভেল ডায়াগ্রামটা কেমন হতো, সেক্ষেত্রে কিন্তু নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 4, তাহলে একটা দুটো এই যে 4টে প্রোটন থাকতো না, কিন্তু নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু 12, ফলে 2 4 6 8 আরও 4টে নিউট্রন আছে এক্সট্রা, সেক্ষেত্রে কিন্তু আর একটা এনার্জি লেভেল লাগবে। তাহলে সেখানে আর একটা প্রোটন, সরি আরও দুটো নিউট্রন, 10টা হলো, আর একটা এনার্জি লেভেল লাগবে, সেখানে আরও দুটো নিউট্রন। তা দেখতেই পাচ্ছ যে সেম স্ট্রাকচারে যদি n ইকুয়াল টু জেড হতো তাহলে 4টে এনার্জি লেভেল লাগতো, যেহেতু n মাইনাস জেড, n গ্রেটার দ্যান জেড এবং n মাইনাস জেড ইকুয়াল টু 8, সেক্ষেত্রে কিন্তু সেই নিউক্লিয়াসটার ক্ষেত্রে এনার্জি লেভেল লাগছে কটা, 6টা। তার মানে এর এনার্জি বেশি,
এর এনার্জি কম। আর আমরা জানি যে নিউক্লিয়াসের এনার্জি যত কম হবে সে তত বেশি স্টেবল। তার মানে এ কম স্টেবল, এ অনেক বেশি স্টেবল। তাহলে এই যে অ্যাসিমেট্রির জন্য কিন্তু একটা এনার্জি অ্যারাইজ করে, যে এনার্জিটা ভলিউম এনার্জিকে অপোজ করবে, ওকে কমিয়ে দেবে। দিস টার্ম ইজ ডিউ টু অ্যাসিমেট্রি এনার্জি। সো ট্রাই টু ফাইন্ড দ্য অ্যাসিমেট্রি এনার্জি। ধরে নিচ্ছি যে প্রত্যেকটা লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হলো ইপসাইলন। তাহলে তাহলে কটা নিউট্রনকে রিপ্লেস করতে হবে? যদি আমার এটা হতে হয় সেম রেখে, তাহলে কটা প্রোটনকে নিউট্রন দিয়ে রিপ্লেস করতে হবে? এটা একটা ফর্মুলা আছে, মনে রাখবে। নাম্বার অফ নিউট্রন would replace proton is equal to হয় হাফ ইন্টু n মাইনাস জেড। এটা ফর্মুলা। তাহলে n মাইনাস জেড ইজ ইকুয়াল টু 8 বলে দেওয়া আছে। তাহলে 8/2 ইজ ইকুয়াল টু 4। তার মানে যদি আমি এখানে এক কথায় 4টে প্রোটন রিপ্লেস হবে কিসে? রিপ্লেস করবে কে? নিউট্রন। 4টে নিউট্রনে। তার মানে দেখো 8টা ছিল, তাহলে 4টে প্রোটনকে সরিয়ে দিল, তাহলে প্রোটন হয়ে গেল 4টে। সেই জায়গায় 4টে নিউট্রন জায়গা দখল করে নিল, তাহলে 8 + 4 = 12 হলো। এখানে 4টে নিউট্রন 4টে প্রোটনকে রিপ্লেস করে দিয়েছে। যদি n - z = 8 হয়, দিস ইজ ফর্মুলা। আচ্ছা, ওকে, ফাইন। এই যে নিউট্রন যেটা হলো সেটা কত লেভেল অকুপাই করেছে? যে নিউট্রন সে অকুপাই করেছে কত? সো নিউট্রন will occupy level higher in energy is equal to 2 ইপসাইলন। আগের যে লেভেল ছিল তার থেকে নিউট্রন কত হায়ার এনার্জি অকুপাই করেছে? ইপসাইলন মানে 2 ইপসাইলন। ঠিক আছে, 2 ইপসাইলন ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি 4 ইপসাইলন/2 লিখতে পারি, মনে রাখবে। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে যে তাহলে মোট কতগুলো নিউট্রন আমার নতুন হয়েছে? 4টে। তাহলে নতুন এনার্জি কত হবে? সো হোয়াট উইল বি দ্য increase in energy, delta E? So increase in energy is equal to number of new neutron মানে হচ্ছে n - z/2 ইন্টু এক এনার্জি ইনক্রিজ বাই নিউট্রন। ঠিক আছে, নাম্বার অফ নিউট্রন বাই এনার্জি ইনক্রিজ বাই নিউট্রন। ওকে, তাহলে একটা নিউট্রনের কত করে এনার্জি হবে, ইনক্রিজ হবে? দেখো, তাহলে দেখো কতগুলো নিউট্রন বেড়েছে এক্সেস, সেটা হচ্ছে হাফ ইন্টু n - z। আর এনার্জি বাড়লো কত আমার? এই যে এখানে উঠেছে আবার এখানে উঠেছে, তাহলে আমি লিখতে পারি যে 4 ইন্টু ইপসাইলন/2 হয়েছে, এনার্জি বেড়েছে। তাহলে দেখো কতগুলো, 4টে নিউট্রনের জন্য এনার্জি কত বাড়লো? 4 ইন্টু ইপসাইলন/2। তাহলে এতগুলো নিউট্রনের জন্য এনার্জি কত বাড়বে? দিস ইন্টু ইপসাইলন/2। তাহলে এই অ্যামাউন্টের এনার্জি ইনক্রিজ হবে। ওকে, তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার হাফ ইন্টু n - z। এটা হচ্ছে নাম্বার অফ নিউট্রনস ইন্টু এনার্জি ইনক্রিজ পার নিউট্রন। এনার্জি ইনক্রিজ পার নিউট্রন মানে হচ্ছে এটা হাফ ইন্টু n - z
ইন্টু ইপসালন বাই 2। এই হলো আমার অ্যাসিমেট্রিক এনার্জি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি যে again we know that n mass number A equal to n plus z। তাহলে এখান থেকে লিখতে পারি আমি যে n equal to a minus z। ঠিক আছে? তাহলে অ্যাসিমেট্রি এনার্জি ডেল্টা E will be equal to what? Delta E will be equal to n minus z into n minus z তার হোল স্কোয়ার, তাই না? তাহলে আচ্ছা, n minus z এর হোল স্কোয়ার, n minus z তার হোল স্কোয়ার, দেখো প্রপোর্শনাল, n minus z into n minus z, বাকিগুলো সব কনস্ট্যান্টস, ইপসালন বাই 8। ঠিক আছে? তাহলে এখান থেকে লিখতে পারি আমি যে ইপসালন বাই 2 into 2 4 into 2 8, মানে ইপসালন বাই 8 into n minus z এর হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে এসো n minus z। আচ্ছা, এটাকে চাইছি, nটাকে চেঞ্জ করতে চাইছি, এটা হবে ইপসালন বাই 8, n মানে হলো a minus z, তাহলে a minus 2z এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ফাইনালি পেয়ে গেলাম অ্যাসিমেট্রি এনার্জি ইজ প্রপোর্শনাল টু দিস। ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্যাপার থাকবে এখানে, সেটা হচ্ছে যে যত নিউক্লিয়াসের ভলিউম বাড়বে তত নাম্বার অফ নিউক্লিয়াস বাড়বে। নাম্বার অফ নিউক্লিয়াস যত বাড়বে তত এনার্জি লেভেলগুলোর মধ্যে যে স্পেসিং সেটা একটু কম হয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি আমি। যত নিউক্লিয়াসের সাইজ বড় হবে, এনার্জি লেভেলগুলোর মধ্যেকার যে স্পেসিং, সেই স্পেসিংটা কিন্তু ছোট হবে। তাহলে ক্লিয়ারলি স্পেসিং ইপসালন ইজ প্রপোর্শনাল টু 1/a, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, এ বাড়লে ইপসালন কমছে। তাহলে এটাকে যদি এখানে ইনক্লুড করি ইপসালনের মধ্যে, তাহলে কম্বাইন্ড ফর্মুলাটা কি পাবো আমি? কম্বাইন্ড ফর্মুলা হবে যে অ্যাসিমেট্রিক এনার্জি EA ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, যেটাকে আমি বলছি এখানে, আমি এটাকে যদি বলি AN অ্যাসিমেট্রিক এনার্জি কনস্ট্যান্টস, উপরে চলে আসছে আমার a minus 2z তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হবে a। দিস ইজ দ্য ফর্মুলা অ্যাসিমেট্রিক এনার্জি। এটাও কিন্তু নেগেটিভ, এটাও কিন্তু ভলিউম এনার্জিকে অপোজ করবে, তার মানে এটাও ভলিউম এনার্জি থেকে মাইনাস হবে। সো দিস ইজ অ্যাসিমেট্রি এনার্জি। নাও নেক্সট ফাইনাল এনার্জি টার্ম ইজ পেয়ারিং এনার্জি। ওকে, সো ফাইনাল টার্ম ইজ পেয়ারিং এনার্জি। আচ্ছা, এই যে প্রোটন প্রোটন নিউট্রন নিউট্রন যে পেয়ারিং হয়, জোড়ায় জোড়ায় থাকে, এর জন্য ওদের মধ্যে একটা এনার্জি রাইজ করে। যদিও পেয়ারিং এনার্জির ডিটেলস ক্যালকুলেশন তোমাদের সিলেবাসে নেই, এরপরে ফার্দার হায়ার স্টাডিজ করতে গিয়ে পেয়ারিং এনার্জি ডিটেলস তোমরা পাবে। ঠিক আছে? আমরা জাস্ট ডাইরেক্ট এক্সপ্রেশনটা ইউজ করব। পেয়ারিং এনার্জি, এটাকে আমি লিখব EP, পেয়ারিং এনার্জি EP is equal to plus minus some constant delta by a to the power 3/4। এই ফর্মুলাটা আমরা সরাসরি ইউজ করলাম, কিন্তু এর ডেরিভেশন দেখালাম না, কোনো এক্সপ্লেনেশন দিলাম না, কারণ এটা তোমার সিলেবাসে নেই। জাস্ট যদি z নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন n, এটা হচ্ছে মাস নাম্বার, ডেল্টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, পেয়ারিং এনার্জি কনস্ট্যান্টস, তাহলে পেয়ারিং এনার্জি EP ইকুয়াল টু কী হবে? দেখো, এই চার্টটা আমাকে মনে রাখতে হবে। যদি z ইভেন হয় আর যদি nটাও ইভেন হয়, তাহলে এটাও হবে ইভেন, সেক্ষেত্রে ডেল্টার ভ্যালু হয় 34, এবং পেয়ারিং এনার্জি এটা হয় প্লাস ডেল্টা বাই a to the power 3/4। তার মানে
পেয়ারিং এনার্জিটা তখন যোগ হবে ভলিউম এনার্জির সঙ্গে। অটোমেটিক্যালি কি বলতে পারি এখান থেকে তখন, যে তখন কিন্তু নিউক্লিয়াসটার বাইন্ডিং এনার্জি বেশি হবে। তার মানে ইভেন নিউক্লিয়াস বেশি স্টেবল, কেননা এই এনার্জিটা কিন্তু বাইন্ডিং এনার্জির সঙ্গে অ্যাড হবে। কিন্তু যদি এটা ইভেন আর এটা যদি অড হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার মানে মাস নাম্বারটা হয়ে যাচ্ছে অড, সেক্ষেত্রে ডেল্টার ভ্যালু 0, তাহলে পেয়ারিং এনার্জির ভ্যালুও 0। এটা অড, এটা যদি ইভেন হয় সেক্ষেত্রেও মাস নাম্বার অড, তাহলেও পেয়ারিং এনার্জি। মনে রাখবে যে যদি অড নাম্বার অফ নিউক্লিয়ন্স থাকে তাহলে পেয়ারিং এনার্জি থাকে না কোনো, 0। কিন্তু যদি দুটোই অড হয় তাহলে নাম্বার এ ইকুয়াল টু ইভেন হবে, সেক্ষেত্রে পেয়ারিং এনার্জি ডেল্টার ভ্যালু হয় 35। এক্ষেত্রে পেয়ারিং এনার্জি মাইনাস হয় ডেল্টা বাই এ টু দি পাওয়ার 3/4, মনে রাখবে। তার মানে অড নিউক্লিয়াসের ক্ষেত্রে পেয়ারিং এনার্জি থাকে কিন্তু সেটা নেগেটিভ, মানে এই পেয়ারিং এনার্জিটা কিন্তু ভলিউম এনার্জি থেকে মাইনাস হবে। অটোমেটিক্যালি অড নিউক্লিয়াসের স্টেবিলিটি খুবই কম, ইভেন নিউক্লিয়াসের স্টেবিলিটি সব থেকে ম্যাক্সিমাম, আর ইভেন অড আর অড ইভেন নিউক্লিয়াসের স্টেবিলিটি ইন্টারমিডিয়েট বিটুইন দিস টু। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ পেয়ারিং এনার্জি। তাহলে ফাইনাল ফর্মুলা, তাহলে ফাইনাল যে বাইন্ডিং এনার্জি ফর্মুলা, ওকে, ওয়াইজেকা ফর্মুলা ইজ বাইন্ডিং এনার্জি BE ইজ ইকুয়াল টু, দেখো এবার কিন্তু কারেকশন করার পর টোটালে কি আসছে আমার, ভলিউম এনার্জি কি ছিল, তাহলে ভলিউম এনার্জি আমি সরাসরি লিখে দিচ্ছি। ভলিউম এনার্জি, সেখান থেকে মাইনাস হয়েছিল সারফেস এনার্জি, সেখান থেকে মাইনাস হয়েছিল কি কুলম এনার্জি, ঠিক আছে। আর সেখান থেকে আর একটা মাইনাস হবে কি, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনার্জি, আর তার সঙ্গে প্লাস মাইনাস হবে কি পেয়ারিং এনার্জি। এবার কমপ্লিট হয়ে গেল আমার বাইন্ডিং এনার্জি ফর্মুলা। ভলিউম এনার্জি AV ক্যাপিটাল A, সারফেস এনার্জি ছিল আমার AV এ টু দি পাওয়ার 2/3, আর কুলম এনার্জি ছিল আমার AC Z ইন্টু Z-1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 1/3। আর অ্যাসিমেট্রিক এনার্জি এখনই বের করলাম, অ্যাসিমেট্রিক এনার্জি AN কনস্ট্যান্ট ইন্টু A মাইনাস 2Z এর স্কোয়ার ডিভাইডেড বাই A, আর তার সঙ্গে পেয়ারিং এনার্জি প্লাস মাইনাস ডেল্টা বাই এ টু দি পাওয়ার 3/4। কমপ্লিট সলিউশন, এটা বাইন্ডিং এনার্জি এক্সপ্রেশনস। তাহলে ফাইনালি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন FB ইকুয়াল টু বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই মাস নাম্বার, এটাকে বলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ ইকুয়াল টু A দিয়ে ডিভাইড হয়ে যাবে পুরোটা, তাহলে যাবে AV মাইনাস AV বাই এ টু দি পাওয়ার 1/3 মাইনাস AC Z ইন্টু Z-1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার 4/3, তারপরে হবে মাইনাস N, এখানে চলে আসছে আমার A মাইনাস 2Z তার হোল স্কোয়ার ডিভাইড বাই A স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস ডেল্টা বাই এ টু দি পাওয়ার 3/4, আর A মানে হচ্ছে 7/4 হবে। এখানে প্লাস মাইনাস কেন, যদি ইভেন হয় তাহলে এটা প্লাস, আর যদি অড হয় তাহলে এটা হবে মাইনাস। এই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের এক্সপ্রেশন পেলাম থিওরিটিক্যাল কার্ভ, সেইটাকে যদি গ্রাফিক্যালি প্লট করি অ্যালং এক্স অ্যাক্সিস নাম্বার অফ নিউক্লিয়ন্স অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে যদি আমি FB কে প্লট করি, তাহলে যে গ্রাফটা পাওয়া যায় সেটা কিন্তু 98% থেকে 99% ম্যাচ করে যায় প্র্যাকটিক্যাল গ্রাফের সঙ্গে। দেখো এর আগের যে ইকুয়েশনটা পেয়েছিলাম অ্যাসিমেট্রি এনার্জি আর পেয়ারিং এনার্জিকে বাদ দিয়ে, সেখানে গ্রাফটা কিন্তু 90% ম্যাচ করছিল, 100% ম্যাচ করছিল না। তার মানে এই দুটো কারেকশন করার পর কিন্তু গ্রাফটা প্রায় 98 থেকে 99% প্র্যাকটিক্যাল কার্ভের সঙ্গে ম্যাচ করে। তাহলে দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা, দিস ইজ নোন অ্যাজ সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা or semi-empirical binding energy formula. This formula is derived by scientist Weizsäcker, and he has used the Niels Bohr liquid drop model to derive this formula. So মোটামুটি ভাবে আমাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার নিয়ে অনেক কনফিউশন ছিল,
সেটা অনেকটা ক্লিয়ার হলো। এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো যে বাইন্ডিং এনার্জি কী তারও কোনো আমাদের কারেক্ট এক্সপ্রেশন ছিল না, সেই কারেক্ট এক্সপ্রেশনটাও কিন্তু আমাদের মোটামুটিভাবে হাতে চলে এসছে। সো আই হোপ দ্যাট you are enjoying my lecture, and I hope that today you all have understood my lecture very well, and that's all for today's class. Thank you everybody.